যদি তুমি ন্যারেশনে এক্সপার্ট হতে চাও, ন্যারেশনের এ টু জেড শিখতে চাও, তবে তুমি সঠিক জায়গাতে এসেছো। এই ভিডিওতে ন্যারেশনের সম্পূর্ণ অংশ কভার করা হবে। আর আমরা জানবো যে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে পরিবর্তন করতে হয়। ন্যারেশন মূলত দুই প্রকার, এটা ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন বলতে বোঝায় একজনের কথা যখন আমি হুবহু ওই কথাটাই বলবো তখন সেটা ডিরেক্ট হবে। আর যদি আমি তার কথাটাকে আমি নিজের মতো করে বলি তখন সেটা ইনডিরেক্ট হবে। উদাহরণস্বরূপ বলা যায় উদাহরণস্বরূপ বলা যায় সে আমাকে বলল আমি ভালো মানুষ। এই কথাটাই যখন আমি অন্য কাউকে বলবো, আর আমি কি বলবো, সে আমাকে বলল আমি ভালো মানুষ, এটা ডিরেক্ট। আর যদি ইনডিরেক্টে বলি, সে আমাকে বলল যে সে ভালো মানুষ, এই যে আমি শব্দটা পরিবর্তন করছি সে হিসেবে, এই সে এটা পরিবর্তন করছি আমার নিজের মতো করে, এটা ইনডিরেক্ট হবে। ন্যারেশনে মূলত দুইটা অংশ থাকে, যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এর ভিতরে বক্তব্যটা থাকে। আর যে অংশে সেইড থাকে এই অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ন্যারেশন যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো আমরা বেশ কিছু জিনিস খেয়াল রাখবো। সেখানে আমাদের পার্সনের পরিবর্তন করতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয়। শুধুমাত্র ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনই চেঞ্জ করতে হয়, থার্ড পার্সন পরিবর্তন করতে হয় না। টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে এখানে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স ব্যবহার করা হয় তবে রিপোর্টের স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। আমরা এখন দেখব বেশ কিছু টেন্সের পরিবর্তন এবং ওয়ার্ডের পরিবর্তন। প্রথম অংশেরগুলো ডিরেক্ট আর পরবর্তী অংশগুলো ইনডিরেক্ট। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, অ্যামিজার থাকলে ওয়াজ আর ব্যবহার করব, পার্সন অনুযায়ী হ্যাভাস থাকলে হ্যাড ব্যবহার করব। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে হ্যাড ব্যবহার করব, তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। ডিড থাকলে হ্যাড ব্যবহার করার পরে ওখানে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। ওয়াজ আর থাকলে হ্যাড বিন ব্যবহার করব। যদি মডাল ভার্ব থাকে সেই মডাল ভার্বগুলোর পাস্ট ফর্ম ব্যবহার করব। যেমন শ্যাল উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করতে পারি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ভার্ব পরিবর্তিত হয়, যেমন কাম থাকলে গো বা ওয়েন্ট ব্যবহৃত হতে পারে। খেম বা ডিড কাম হলে হ্যাড গান হবে। যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তবে এগুলো পরিবর্তিত হয়ে হ্যাড টু হবে। এবার আমরা দেখব শব্দের পরিবর্তন। দিস থাকলে দ্যাট, দিস, দোজ, টুডে, দ্যাট ডে, tonight, that night, yesterday, the previous day, tomorrow, the next day, now, then. লাস্ট থাকার পরে লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ এগুলো যদি থাকে আমরা ব্যবহার করবো কি দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস নাইট, দি প্রিভিয়াস মান্থ। হেয়ার থাকলে ব্যবহার করবো কি দেয়ার। তবে যদি হেয়ার অ্যান্ড দেয়ার একসাথে থাকে তখন আমরা হেয়ার অ্যান্ড দেয়ারই রাখবো, দেয়ার অ্যান্ড হেয়ার করবো না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা সেন্টেন্স অনুযায়ী শিখবো। আমরা অনেক সময় অ্যাসার্টিভে দ্যাট হয়, ইন্টারোগেটিভে ইফ অথবা ডাব্লিউএইচ এভাবে মুখস্থ করি। আমরা ওভাবে মুখস্থ করবো না, আমরা শর্ট টেকনিকে শিখবো। টেকনিকটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে এক্সক্লামেটরি পর্যন্ত সব সেন্টেন্সে দ্যাট বসবে, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স বাদ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করা হবে না, বাদ বাকি সব সেন্টেন্সগুলোতেই দ্যাট ব্যবহার করা হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে যখন শুধু ভার্ব দিয়ে শুরু হবে সেই সময় টু ব্যবহার করতে হবে। এই দুইটা ব্যতীত বাদ বাকি সব ক্ষেত্রে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। অর্থাৎ ন্যারেশন যখন আমরা করব দুইটা জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স। আর বাদ বাকি জায়গাতে কোনো চিন্তা করার দরকার নেই, সব জায়গাতে দ্যাট বসবেই বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করব সেইড, টোল্ড, রিপ্লাইড, অ্যাডেড। তবে যদি সেইড টু প্রশ্নে থাকে আমরা ব্যবহার করব টোল্ড, যদি সেইড টু থাকে তবে টোল্ড ব্যবহার করব। অন্যথায় আমরা সেইড, রিপ্লাইড আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তখন আমরা অ্যাডেড ব্যবহার করব। আর ইনভার্টেড করার পরিবর্তে দ্যাট ব্যবহার করব, এটা আগেই ব্যাখ্যা করে দিয়েছি। পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আস্কড। এবার যেখানে ডাব্লিউএইচ কোশ্চেন দেখব সেখানে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসিয়ে দেবো। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে, জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, সেখানে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। ইফ আর ওয়েদার এর অর্থ কিনা অর্থে ব্যবহার করা হয়। যেমন সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যাব কিনা বা যেতাম কিনা, অর্থাৎ ইফের অর্থ ইনডিরেক্ট ন্যারেশনে যদি অর্থ হবে না। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে
আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে, ঠিক আছে? লেট থাকলেই দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমার স্থলে। আর যদি লেট আমরা না দেখি, ভার্ব দিয়ে শুরু দেখি, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে টু। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে স্রষ্টার ক্ষেত্রে প্রার্থনা বোঝাবে সেখানে প্রেইড ব্যবহার করতে হবে, বাকি ক্ষেত্রে আমরা উইশড ব্যবহার করব। আর অবশ্যই এখানে দ্যাট ব্যবহার করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দুঃখ বোঝালে পরে এক্সক্লেমড উইথ সরো হবে, আর আনন্দ বোঝালে পরে এক্সক্লেমড উইথ জয়। আবার অনেক সময় অর্থ অনুযায়ী যেখানে বিস্ময় বোঝাবে সেখানে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহার করতে পারি। আর আগের মতো শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাটের কোনো চিহ্ন নেই, বাদ বাকি সব জায়গাতেই দ্যাট বসবে। আর ইম্পারেটিভে শুধু ভার্ব দিয়ে শুরু থাকলে ওখানে টু ব্যবহার করতে হবে, লেট থাকলে দ্যাট। অর্থাৎ আমরা এটা কোনোভাবেই মুখস্থ করবো না, জাস্ট এই টেকনিকটা মনে রাখবো। আর যদি প্যাসেজ ন্যারেশন আমরা করতে চাই তখন একটা কথার পরে পরবর্তী কথা অ্যাড করার ক্ষেত্রে আমরা অ্যান্ড, অলসো, এগেইন, ফার্দার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আর যদি কারোর অসুবিধা থাকে সেন্টেন্স চিনতে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে, তো সেদিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে আর শেষ হয় ফুল স্টপ দিয়ে। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ চিহ্নতা থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে চিনতে হয় ভার্ব দিয়ে অথবা লেট দিয়েও শুরু হয়, তবে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। অবশ্যই ইম্পারেটিভ হতে হলে শুরুতে ভার্ব থাকতেই হবে অথবা লেট থাকতে হবে। অপটেটিভের ক্ষেত্রে আমরা চিনতে পারি মে বা লং এর ব্যবহার দেখে। এক্সক্লেমেটরি চিনতে পারি এক্সক্লেমেটরি চিহ্ন দেখে। পরবর্তীতে যখন আমরা ন্যারেশন করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভে থাকে আমাদেরকে পরিণত করতে হবে অ্যাসার্টিভে। অর্থাৎ যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন হয়, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে, যার কারণে আমরা যখন উত্তর করবো তখন আগে সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে। আবার ডাবলএইচ কোশ্চেন যখন থাকে তখন আমরা কি করব, অবশ্যই প্রথমে ডাবলএইচ দেবো, অবশ্যই অ্যাসার্টিভ করতে হবে, যার কারণে পরবর্তীতে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। পরবর্তীতে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী যেমন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব ইত্যাদি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মটাও গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশনগুলো বোঝাবো তখন বিস্তারিত বুঝিয়ে দেবো। তো এখানে সংক্ষিপ্তভাবে এতটুকুই জেনে রাখো, যদি তোমরা দেখো কোনো একটা পুরো সেন্টেন্স এক্সক্লেমেটরিতে রয়েছে, হাউ বা হোয়াট ব্যবহার করা রয়েছে, তখন তোমরা কি করবে? অবশ্যই তোমরা প্রথমে ওই সেন্টেন্স থেকে সাবজেক্টটা খুঁজে বের করবে, তারপরে ভার্বটা খুঁজে বের করবে, তারপর ব্যবহার করবে ভেরি অথবা গ্রেট, পরবর্তীতে অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবে। হোয়াট যদি থাকে তখন তোমরা কি করবে? অবশ্যই আগের মতো সাবজেক্টটা খুঁজে বের করবে, তারপরে ভার্ব ব্যবহার করবে। আর হোয়াট থাকলে তো ওখানে আর্টিকেল থাকবেই, সেক্ষেত্রে তোমরা সবসময় আর্টিকেল এ ব্যবহার করবে। হোয়াটের ক্ষেত্রে যখন তোমরা ইনডিরেক্ট নারেশন করবে সবসময় আর্টিকেল এ ব্যবহার করবে, তারপর ভেরি অথবা গ্রেট, তারপর অ্যাডজেক্টিভটা। এখানে যেহেতু সেন্টেন্স নেই এমনিতেই রোলটা বুঝিয়ে দিচ্ছি, পরে যখন সেন্টেন্স থাকবে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এছাড়াও প্যাসেজ নারেশনের ক্ষেত্রে আমাদেরকে বেশ নিয়ম ফলো করতে হয়, যেমন ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর অ্যাফার্মেটিভ বানানটা খেয়াল করো AFFIR। নো যদি থাকে তখন রিপ্লাই ইন দ্য নেগেটিভ। স্যার থাকলে আমাদেরকে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করতে হয়। যদি কাউকে মা, বোন, ভাই এরকম করে ডাকা হয় সেখানে আমাদেরকে অতিরিক্ত অ্যাড্রেসিং শব্দটা যুক্ত করতে হয়। এখন আমরা ব্যবহার করবো কি অ্যাড্রেসিং। এবার যাকে যা বলে মা বলে ডাকলে অ্যাড্রেসিং অ্যাজ মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি। যদি কাউকে ডাকা হয় মাই সন্স বলে ডাকে কাউকে, তখন আমরা বলতেই পারি যে হি কল্ড হিজ সন্স। ওকে, ওকে এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা জাস্ট একটা শব্দ। আর নারেশন করতে গেলে আমাদেরকে যেহেতু প্রত্যেক সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়, যদি কেউ শুধু ওকে বলে শেষ করে দেয় আমাদেরকে ওটাকেও একটা সেন্টেন্সে পরিণত করতে হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমরা এখানকার সাবজেক্ট নেব ইট, তারপরে টেন্স চেঞ্জ করবো। যদি প্রেজেন্ট টেন্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, যার কারণে এটা অলসো ওকে করবো। যদি কাউকে ধন্যবাদ দেওয়া হয়, অর্থাৎ কে ধন্যবাদ দিচ্ছে সেই সাবজেক্টটা হবে বা থ্যাঙ্কড, বা যাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। কংগ্রাচুলেশন জানানোর ক্ষেত্রেও সেম বিষয়, আমরা সাবজেক্ট দেব কংগ্রাচুলেটেড, যাকে জানানো হচ্ছে সেই অবজেক্টটা। যদি সরি ব্যবহার করি তাহলে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ওয়াজ, তারপরে সরি। অর্থাৎ এটা এরকম হতে পারে হি সেড দ্যাট হি ওয়াজ সরি। আমরা এতক্ষণ কিন্তু বেসিক নিয়মগুলো শিখছি, এই বেসিক নিয়মগুলো যদি আমরা জানি তবে ন্যারেশনগুলো বুঝতে অনেক সুবিধা হবে, আমাদেরকে পরবর্তীতে বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা বোধ করতে হবে না। যার কারণে বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো অবশ্যই দেখো। আমাদেরকে কিন্তু পার্সন চেঞ্জের ক্ষেত্রে পার্সনগুলো মনে রাখতে হবে,
দেখো এখানে কালার করে দেওয়া রয়েছে আই, উই, ইউ এই পর্যন্ত। ন্যারেশনের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র এইগুলোই পরিবর্তন করতে হয়, বাদ বাকি নিচেরগুলো পরিবর্তন করতে হয় না। সহজ ভাষায় শুধুমাত্র ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনকেই চেঞ্জ করতে হয়, বাদ বাকি থার্ড পারসন চেঞ্জ করার প্রয়োজন হয় না। আমরা এখন সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ এগুলো দেখব। যেমন আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পজিটিভ। উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পজিটিভ। ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পজিটিভ। তোমরা একটা জিনিস দেখেছো যে ইউ সাবজেক্ট আবার ইউ অবজেক্ট। এখন আমরা চিনব কি করে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট? এটা সেটা খুবই সহজ। যেটা পরে ভার্ব থাকবে সেটা হবে সাবজেক্ট, পরে থাকলে, আবার বলছি ভার্বের পরে থাকলে, মেইন ভার্বের পরে থাকলে সেটা অবজেক্ট হবে। হি এর অবজেক্ট হিম, পজিটিভ হি। শি, শি এর অবজেক্ট হার, এর পজিটিভ হার। দে এর অবজেক্ট দেম, দে এর পজিটিভ দেয়ার। ইট এর অবজেক্ট ইট, এর পজিটিভ ইটস। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন গুলো চেঞ্জ হবে, বাদ বাকিগুলো চেঞ্জ হবে না। দেখো এখানে সংক্ষেপে বোঝানোর জন্য এই লিস্টটা করা হয়েছে, আমরা কিভাবে চেঞ্জ করবো আর কি। এই যে এই অংশটুকু তো রিপোর্টিং ভার্ব, দেখো আমরা কিভাবে খুব সহজেই চেঞ্জ করি। মনে করো এখানে একটা সেন্টেন্স রয়েছে, অত সেন্টেন্স আমি লিখবো না, জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য আমরা টেকনিক অবলম্বন করে শিখবো। এখানে কি রয়েছে? হি সেইড টু মি। এই বাক্যের সাবজেক্ট হি, এই বাক্যের অবজেক্ট মি। এখানে অন্য কোনো প্রোনাউন থাকতেই পারতো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যে এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা পরিবর্তিত হবে ফার্স্ট পারসন অনুযায়ী। অর্থাৎ ফার্স্ট মানে তো এক, আর এখানে যে প্রথমে থাকছে এটাও তো এক, অর্থাৎ একের সাথে এক চেঞ্জ হবে, ঠিক আছে? পরবর্তীতে এই মি, এটা তো দ্বিতীয় স্থানে আছে তাই না? আর এই যে ইউ ইউ ইউর এগুলো তো সেকেন্ড পারসন, সেকেন্ড মানে তো দুই তাই না? অর্থাৎ এটা দ্বিতীয়টার সাথে চেঞ্জ হবে। এইরকম একটা শর্ট টেকনিকও তোমরা মনে রাখতে পারো। তাহলে ফার্স্ট পারসন গুলো চেঞ্জ হবে কোথা থেকে? প্রথমে যে সাবজেক্ট থাকবে তার সাথে। অর্থাৎ আই যা আছে সাবজেক্টিভ কেসে, যার কারণে হি এর সাবজেক্টিভ কেস কি? হি। পরবর্তীতে মি রয়েছে কি? অবজেক্টে, যার কারণে আমরা চেঞ্জ করবো কার সাথে? হি এর সাথে। যেহেতু এটা অবজেক্টে রয়েছে এই কারণে হি এর অবজেক্ট আমাদের ব্যবহার করতে হবে, সেটা কি? হি। আমরা পজিটিভ কেস মাই দেখতে পারছি, যা চেঞ্জ হবে কার সাথে? প্রথমে যে সাবজেক্ট আছে হি এর সাথে, তবে মাইটা রয়েছে কোন কেসে? পজিটিভ কেসে, যার কারণে আমাদের হি এর পজিটিভ ব্যবহার করতে হবে কি? হিজ। পরবর্তীতে আমরা যদি দেখি উই রয়েছে তাই না? উই মানে কি? আমরা। উই বলতে কিন্তু অনেকজনকে বোঝানো হয়, আর হি মানে সে একজনকে বোঝানো হচ্ছে, যার কারণে এটা যেহেতু প্লুরাল রয়েছে এই জন্য আমরা হি এর প্লুরাল ধরতে পারি কি? দে। আর যদি চেঞ্জ করি তাহলে কি হবে? এর সাথে চেঞ্জ হয় অবশ্যই দে হবে। এটা যেহেতু অবজেক্টে রয়েছে তাহলে দে এর অবজেক্ট হবে দেম। এটা যেহেতু পসেসিভে রয়েছে তাহলে দে এর পসেসিভ হবে দেয়ার। পরবর্তীতে সেকেন্ড পারসন, এটা আমরা কিভাবে চেঞ্জ করবো? দেখো এটা চেঞ্জ হবে কার সাথে? অবশ্যই অবজেক্টের সাথে, চাইতো এর পরে যেটা থাকবে তার সাথে। ইউ, এটা কিন্তু সাবজেক্ট, চেঞ্জ করবো কার সাথে? অবজেক্টের সাথে। ঠিক আছে, এখানে মি রয়েছে আর এটা রয়েছে সাবজেক্ট, অর্থাৎ এটা যদি সাবজেক্ট থাকে তাহলে মি এর সাবজেক্ট কি? আই। পরবর্তীতে এই ইউটা অবজেক্ট, যার কারণে আমরা কি করব? চেঞ্জ করবো কার সাথে? মি এর সাথে, তাহলে মি এর অবজেক্ট কি? মি। তারপরে এখানে রয়েছে কি? এখানে কি রয়েছে? ইওর। চেঞ্জ করবো কার সাথে? অবশ্যই মি এর সাথে, তাহলে মি এর পজিটিভ কেস মাই। ঠিক একই রকম ভাবে আমরা বারবার চেঞ্জ করবো। তারপরে তোমরা দেখো যে এখানে কি রয়েছে? আই রয়েছে। আই ফার্স্ট পারসন না? অবশ্যই ফার্স্ট পারসন। চেঞ্জ হবে কার সাথে? প্রথমে যে থাকবে তার সাথে। অর্থাৎ আই, এটা ফার্স্ট পারসন, চেঞ্জ হবে প্রথমে যে সাবজেক্ট আছে তার সাথে, তাহলে আই সাথে আই চেঞ্জ হলে কি হবে? আই হবে। মি যেহেতু অবজেক্ট, এখন চেঞ্জ হবে কার সাথে? আয়ের সাথে, তাহলে আয়ের অবজেক্ট কি? মি, মি হবে। মাই যেহেতু পজিটিভ, চেঞ্জ হবে কার সাথে? প্রথমে যে আছে তার সাথে, তাহলে আয়ের পজিটিভ কি? মাই, তাহলে এখানে কি হবে? মাই হবে। উই এর ক্ষেত্রেও সেম, উই যেহেতু প্লুরাল বোঝানো হচ্ছে, আমি থেকে আমরা হয় এই জন্য উই ধরতে হবে, তাহলে উই যেহেতু সাবজেক্ট তাহলে এর সাথে চেঞ্জ হয়ে সাবজেক্ট উই হবে। আস থেকে আসি হবে, আওয়ার থেকে আওয়ার হবে। এবার ইউ থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, ইউ সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কিসের সাথে চেঞ্জ হয়? সাবজেক্টের সাথে নাকি অবজেক্টের সাথে? অবশ্যই অবজেক্টের সাথে, যার কারণে আমরা এই সেকেন্ড পারসনকে চেঞ্জ করব এই অবজেক্টের সাথে। আর এই সেকেন্ড পারসনটা কিন্তু সাবজেক্টে ছিল, যার কারণে হিম এর সাবজেক্ট কি? হি। আমরা এই কারণে হি ব্যবহার করছি। পরবর্তীতে ইউ অবজেক্ট, চেঞ্জ করবো কার সাথে? অবশ্যই সেটের পরে যেটা থাকবে তার সাথে।
তাহলে ইউ যেহেতু অবজেক্টে রয়েছে তাহলে হিমের অবজেক্ট কি হিমই হবে, তাই না? ইউর কিন্তু পজিটিভ কেস, চেঞ্জ করবো কার সাথে? এই যে হিমের সাথে। তাহলে ইউর পজিটিভ কেস যদি হলে হিমের পজিটিভ কেস কি হিজ। আশা করি এটা ভেঙে ভেঙে এত কিছু বোঝানোর পরে তোমরা অবশ্যই পারসন চেঞ্জ করার ক্ষেত্রে আর কোনো অসুবিধায় ভুগবে না। পরে আমরা আরো একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে ফাতিমা, সে কিন্তু মেয়ে, আর হার ফাদার, তার বাবা, সে কিন্তু ছেলে। যদি এরকম কোনো ধরনের নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা হয় আমরা তখন জেন্ডার অনুযায়ী চেঞ্জ করবো, ঠিক আছে? আমরা কিন্তু আই যেহেতু রয়েছে তাহলে ফার্স্ট পারসন এর সাথে চেঞ্জ হয়ে আমরা এখানে ফাতিমা ব্যবহার না করে তার প্রোনাউন ব্যবহার করবো। একই রকম ভাবে বাকিগুলো চেঞ্জ হবে। আবার এখানে যেহেতু ইউ রয়েছে এটা সাবজেক্ট আকারে রয়েছে, চেঞ্জ হবে কি সেইটার পরে যেটা আছে। হার ফাদার, তার বাবা যেহেতু ছেলে, আমরা তার জেন্ডার অনুযায়ী ই দেবো, ঠিক আছে? বাকিগুলো একই রকম ভাবে চেঞ্জ হবে। আশা করি তোমাদের এই অংশে আর কোনো অসুবিধা নেই। আর পার্সন চেঞ্জ করে শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এক জায়গাতেও ভুল হয় তবে পুরো অ্যান্সারটাই তো ভুল হয়ে যাবে, ঠিক না? ন্যারেশনের বেসিক নিয়ম কিন্তু আমরা আগে থেকে শেষ করে ফেলবো, যার কারণে এগুলো বুঝতে আমাদের খুবই সহজ হবে। দেখো এই সাইড টু মি আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। আর অ্যাসার্টিভ তোমরা কিন্তু জানো যে ইনভার্টেড কমার ক্ষেত্রে তোমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। সব জায়গাতেই তোমরা দ্যাট ব্যবহার করবে, শুধুমাত্র ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট হবেই না, ঠিক আছে? আর ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে কখন? যদি লেট, আর যদি ভার্ব দিয়ে শুরু হয় সেখানে টু বসবে। বাকি সব জায়গাতে দ্যাট হবেই হবে, ঠিক আছে? আমরা কি করতে পারি দেখো, হি said to me I want to help you রয়েছে। আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে পারবো? হি said to me রাখতে পারবো, অথবা said to কারণে told করতে পারবো। অর্থাৎ আমরা এটা এভাবে লিখবো, হি said to me অথবা হি told me, এই ইনভার্টেড কমার ক্ষেত্রে দ্যাট, ঠিক আছে? সাবজেক্ট চেঞ্জ করে আমরা একটু আগেই শিখলাম, ঠিক না? অর্থাৎ আই এটা সাবজেক্ট হিসেবে রয়েছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে? প্রথমে যে রয়েছে তার সাথে। এটা যেহেতু সাবজেক্ট, এখানে হিয়ার সাবজেক্ট হি, ওইটাই আমাদেরকে ইউজ করতে হবে হি। পরবর্তীতে আমরা আগেও পড়েছিলাম যে যদি ভার্ব প্রেজেন্ট থেকে ভার্ব পাস্ট ব্যবহার করতে হবে, যার কারণে ওয়ান্টেড টু হেল্প এটা কখনো চেঞ্জ হবে না। অনেকে মনে করে যে টু এর পরে ভার্ব পাস্ট ফর্ম দিয়ে দিই, যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট হয়। আসলে ওটা টু এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ টু এর পরে সবসময় বেস ফর্মে বসবে। পরে দেখো হেল্প যেহেতু ভার্ব, তারপরে ইউ অবশ্যই অবজেক্ট আকারে থাকবে। সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবশ্যই সেটুর পরে যেটা আছে মি এর অনুযায়ী, তাই না? এটা যেহেতু অবজেক্ট তাহলে মি এর অবজেক্ট মি এখানে আমাদেরকে ইউজ করতে হবে। আকিব said I come here, এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে আকিব said that, যেহেতু said to নেই এই কারণে told বসবে না। পরবর্তীতে আইটা চেঞ্জ করবো আকিব অনুযায়ী। আকিব যেহেতু ছেলে জন্য হি, কাম থাকলে গো হয়, কিন্তু আমরা গো এখানে ব্যবহার করতে পারছি না, কারণ কি গো এর পাস ফর্ম কি ওয়েট, এই জন্য আমরা এখানে ওয়েট ব্যবহার করলাম। আর হিয়ার এর পরিবর্তে আমরা ব্যবহার করবো দেয়ার। সাকিব said I had a book, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, জব টেস্ট ইত্যাদি জায়গাতে এই ধরনের প্রশ্ন অনেক খেয়াল করা যায়। তোমরা একটা জিনিস দেখো, আই হ্যাড এ বুক, এটা কোন টেন্স? এটা পাস্ট পারফেক্ট না, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বা ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমাদেরকে পাস্ট পারফেক্ট অ্যান্সার করতে হয়, অর্থাৎ হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হয়। সাকিব রিপ্লাইড দ্যাট, সাকিবের সাথে আই চেঞ্জ হয়ে হবে কি হি। এবার যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে যার কারণে আমরা ব্যবহার করবো কি হ্যাড। এবার এই ভার্বেরই পাস্ট পার্টিসিপল কি হ্যাড, অর্থাৎ এই হ্যাডটা কিন্তু অক্সিলারি ভার্ব, তারপরে এই হ্যাডটা মেইন ভার্ব। পরবর্তীতে এ বুকই থাকবে। যদি তোমরা দেখো যে এখানে said to ব্যবহার করা নেই, says ব্যবহার করা আছে, has said ব্যবহার করা আছে, will say ব্যবহার করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইখানকার টেন্স চেঞ্জ করতে পারবে না। যে টেন্স থাকবে ওই টেন্সে অ্যান্সার হবে, তবে পার্সনগুলো পরিবর্তিত হবে। তাছাড়া যদি said থাকে শুধুমাত্র সেই সময় টেন্স চেঞ্জ করতে পারবে। আরও একটা কথা, যদি এখানে চিরন্তন সত্য কথা বলা হয় সেক্ষেত্রেও কোনো টেন্স চেঞ্জ হবে না। উদাহরণস্বরূপ he said to me the earth is round, এখন আমরা অ্যান্সার করতে গেলে he told me that the earth is round। আমরা the earth was round যদি বলি পৃথিবী গোলাকার ছিল, তার মানে এখন আর গোলাকার নেই, অর্থাৎ চিরন্তন সত্য কথাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, যা করা যাবে না। এইটাও তোমরা খেয়াল রাখবে। পরবর্তীতে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমরা জানো ওইখানে শুধুমাত্র ইফ আর WH ব্যবহার করতে পারি আমরা ইনভার্টেড কমার ক্ষেত্রে। He said to me এটা চেঞ্জ করে আমরা কি ব্যবহার করব asked when do you get up,
তোমরা এখানে দেখো ডাবল কোনটা আছে, হোয়েন, যার কারণে আমরা হোয়েনই ব্যবহার করবো, তাই না? হোয়েন ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা কিন্তু ডু রয়েছে এখানে, এটার দিকে খেয়াল করবো না, আমরা প্রথমে সাবজেক্ট বের করবো। এখানকার সাবজেক্ট কোনটা? ইউ, ঠিক না? চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে? মি আছে। তাহলে এটা যেহেতু সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? আই, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করছি? আই। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু, ডাজ, ডিড থাকে ওগুলো আমরা ব্যবহার করব না, ঠিক আছে? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড থাকে ওগুলো আমরা ব্যবহার করব না। পরবর্তীতে এখানকার মেইন ভার্ব কোনটা ছিল? মেইন ভার্ব ছিল গেট, তাহলে গেটের পাস্ট ফর্ম কি? গট। শেষ। হি আস্কড মি হোয়াট ডিড ইউ সে। তোমরা এখানে দেখো হি আস্কড মি দেওয়া আছে, তাহলে আমরা কি করবো? হি আস্কড মি এ রাখবো, তাই না? তারপর ডাবল এইচ কি আছে? হোয়াট আছে, তাহলে হি আস্কড মি হোয়াট। পরবর্তীতে আমরা সাবজেক্ট বের করেছি কি? ইউ। চেঞ্জ হবে কার সাথে? মি এর সাথে। মি এর সাথে চেঞ্জ করলে কি হবে? আই। আর ডিড রয়েছে, তাই না? ডিড থাকলে কি হয়? হ্যাড হয়, আমরা হ্যাড ব্যবহার করেছি। সে এর পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে আমাদেরকে, সেইড, ঠিক আছে? I asked to the girl, are you reading the book? এই ক্ষেত্রে আমরা কি করব? তোমরা দেখো এখানে কোনো ডাব্লিউএইচ নেই, যার কারণে আমরা ডাব্লিউএইচ ব্যবহার না করে ইনভার্টেড কমার স্থলে ইফ ব্যবহার করব, ঠিক না? যেহেতু প্রশ্ন করছি, তবে আমরা এখানে কি করব? I asked the girl হবে। এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে হবে I asked the girl। I asked the girl দেওয়ার পরে আমরা ব্যবহার করব কি? ইফ। চেঞ্জ করবো আমরা এবার, ইউটা চেঞ্জ করবো মেয়েটা অনুযায়ী, দি গার্ল অনুযায়ী। তার জেন্ডার যেহেতু মেয়ে, যার কারণে ইউ অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে হবে কি? সি। এবার আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়ার হতে পারে, যেহেতু সি এর সাথে কি বসে? ওয়াজ, এজন্য সি ওয়াজ রিডিং বুক, রিডিং বুকই থাকবে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারলে, ঠিক না? শুধুমাত্র ডাবল এইচ এর ক্ষেত্রে, ইনভার্টেড কমার ক্ষেত্রে ডাবল এইচটাই বসে যাবে, আর যদি তা না থাকে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্বটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। আর সবসময় মনে রাখবে যে ন্যারেশন করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ করতে হয়, যার কারণে আমরা কখনো এই যে আর রয়েছে বলে ওয়াজ বসাবো তারপরে ইউ চেঞ্জ করে সি বসাবো, তা হবে না। আমাদেরকে অ্যাসার্টিভের নিয়ম ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, শেষে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট দিতে হবে, ঠিক আছে? আর আমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে বেশ কিছু কমন প্রশ্ন দেখি এরকম, যেমন দেখো, দ্য ম্যান সেড টু দ্য বয়, হোয়ার আর ইউ গোয়িং? চুয়াডাঙ্গা রিপ্লাইড দ্য বয়। লোকটি ছেলেটিকে বললো, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বললো কি? চুয়াডাঙ্গা। অর্থাৎ তার পুরোটা বলার দরকার নেই যে আমি চুয়াডাঙ্গাতে যাচ্ছি। সে যখন বলছে যে চুয়াডাঙ্গা, তার ওই চুয়াডাঙ্গার কথার মাধ্যমেই প্রকাশ হয়ে যাচ্ছে যে সে চুয়াডাঙ্গা যাচ্ছে, ঠিক না? আর যেহেতু চুয়াডাঙ্গা দিয়ে দিয়েছে, তাই না? চুয়াডাঙ্গাকে আমাদেরকে একটা সেন্টেন্সে বানাতে হবে, সেন্টেন্সে পরিণত করতে হবে। এটা হলো যে প্যাসেজের ক্ষেত্রে একটু বোঝার বিষয়। তাহলে আমরা প্রথম অংশটুকু চেঞ্জ করে ফেলি। যেহেতু প্রশ্ন করা হচ্ছে, তাহলে দ্য ম্যান আস্কড দ্য বয়, ডাবল এইচ থাকলে ডাবল এইচ হবে। ইউ সাবজেক্ট চেঞ্জ করবো কার সাথে? অবশ্যই অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে? দ্য বয়। ছেলেটি বোঝাতে আমরা অবশ্যই হি নেবো, তাই না? হি। এবার ওয়াজ থাকলে পারে কি হবে? ওয়াজ অথবা ওয়ার হতে পারে, কিন্তু হি এর সাথে কি বসে? ওয়াজ, তাই না? এবার গোয়িংই থাকবে। এই অংশটুকু কমপ্লিট, একজনের কথা ইন্টারেক্ট করা শেষ। পরবর্তীতে চুয়াডাঙ্গা রিপ্লাইড দ্য বয় রিপ্লাইড, যেহেতু উত্তর দিল এই জন্য কি রিপ্লাইড। আমরা করছি কি এটাকে অ্যাসার্টিভ অবশ্যই, যার কারণে দ্যাট। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই ধরনের শর্ট উত্তর যেখানে দেওয়া থাকবে, তোমরা তার আগে যেটা করেছিলে, এই যেখানে কি লিখেছিলে? হি ওয়াজ গোয়িং লিখেছিলে না? অর্থাৎ এই যে ডাবলটা বাদ, এই যে হি ওয়াজ গোয়িং হুবহু এটা এখানে বসিয়ে দেবে। অর্থাৎ আগে যে সেন্টেন্সটা তুমি উত্তর করেছো সেই সেন্টেন্সের অংশটুকুই এখানে তুমি তুলে দেবে। হি ওয়াজ গোয়িং, এবার কোথায় যাচ্ছিল? টু চুয়াডাঙ্গা, ঠিক আছে? এরকম প্রশ্ন যতগুলো তোমার পরীক্ষায় থাকবে সব ক্ষেত্রে তুমি এই টেকনিকটাই ফলো করবে। আশা করি এই অংশটুকু বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা না। এবার আমরা গুরুত্বপূর্ণ আরো একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসলাম। আমরা আগে আলোচনা কি করছিলাম? যদি লেট থাকে তখনই শুধুমাত্র দ্যাট ব্যবহার করবো, আর বাকি ক্ষেত্রে টু ব্যবহার করবো। আরো একটা বিষয় উল্লেখ করেই দিই, যদি ডু নট ব্যবহার করতে দেখো সেখানে আমরা নট টু ব্যবহার করতে পারি, আর ফরবেডও ব্যবহার করতে পারি। ফরবেড মানে কি? নিষেধ করা। ফরবেড ব্যবহার করলে পরে আর নট টু ব্যবহার করা লাগবে না, কারণ এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে। আরো বেসিক নিয়ম আমরা আগে থেকে আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে যে যদি লেট আস বা লেটস দেখো সেই ক্ষেত্রে আমরা প্রপোজড ব্যবহার করব। সেড টু থাকলে
প্রপোজ টু কিসের ক্ষেত্রে, লেটাস বা লেটসের ক্ষেত্রে। আর যদি শুধু সাইড থাকে শুধু প্রপোজড হবে, ঠিক আছে। আর যদি এরকম না থাকে, এমন থাকে যে লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি। আর যেখানে লেট আস থাকবে বা লেটস থাকবে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যান্সার করার সময় শুড প্লাস মেইন ভার্ব। আর যেখানে লেটস বা লেট আস থাকবে না কিন্তু লেটের ব্যবহার থাকবে সেখানে সাবজেক্টের পরে মাইট বসাতে হবে, ঠিক আছে। মনে রাখার একটা টেকনিক শোনো তোমরা, সেটা হচ্ছে যে লেট আস বা লেটস এই মানে কিন্তু এস আছে, যার কারণে এসতে কি হবে, শুড। যেমন এই সেন্টেন্সটা তোমরা দেখো, লেটস, এখানে লেটস আছে না, দেখো অ্যান্সার করার সময় কি করেছিলাম, শুড। এই যে এস দিয়ে তোমরা মনে রাখবে, ঠিক আছে। দেখো লেট মি রয়েছে কিন্তু লেটস নাই, যার কারণে শুড না হয় মাইট হবে। আচ্ছা, এবার পরিপূর্ণ বুঝিয়ে বসে দেখো, হি সেড টু মি ম্যাচ দিস নাও, ঠিক আছে। সে আমাকে বললো এটা এখনই মেলাও। এটাকে আমরা উপদেশও ধরতে পারি, আদেশও ধরতে পারি। এখানে আমরা আদেশ ধরছি, ঠিক আছে। তাহলে সে আমাকে আদেশ দিল, তাহলে আমরা সেটুর পরিবর্তে কি করব, অর্ডার। অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী আমরা কখনো আদেশ বোঝাতে অর্ডার ব্যবহার করতে পারি, উপদেশ বোঝাতে অ্যাডভাইস ব্যবহার করতে পারি, অনুরোধ বোঝাতে রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি, পরামর্শ বোঝাতে সাজেস্ট ব্যবহার করতে পারি, আর প্রস্তাব বোঝাতে প্রপোজড ব্যবহার করতে পারি। প্রপোজড আমরা ব্যবহার করবো কোন ক্ষেত্রে, লেটস বা লেটাসের ক্ষেত্রে। হি অর্ডার্ড মি, তারপর দেখো এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, জাস্ট মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা কি করব, অবশ্যই টু প্লাস ভার্ব দিয়ে শুরু করব। পরে নাও থাকলে কি হয়, দেন হয়। আর দিস থাকলে ওকে, ম্যাচ দিস থাকলে দ্যাট, আর নাও থাকলে দেন। হি সেড টু মি ডোন্ট টক মাচ, সে বললো আমাকে বেশি কথা বলো না। এক্ষেত্রে আমরা এটাকে উপদেশ ভাবতেও পারি, তাই না। যেহেতু উপদেশ, এই কারণে আমরা কি করব, হি অ্যাডভাইজড মি, তাই তো, সে আমাকে উপদেশ দিল। ডু নট থাকলে কি করবো, নট টু। এখানে কিন্তু দেখো নট ছিল না, ডু নট ছিল না, যার কারণে আমরা নট ব্যবহার করিনি, জাস্ট টু দিয়ে দিয়েছি, তাই না। এখানে কিন্তু টু কেন, এখানে টু হবে কেন, ভার্ব দিয়ে শুরু করেছে না, এই কারণে টু হবে। আর এই যে নট আছে না, এই নটটা তোমরা টু এর আগে বসাবে, নট টু। টু নট কিন্তু হয় না, ঠিক আছে, নট টু হয়। তারপর টক মাছ হবে। এটা কিন্তু আরো একটা নিয়ম আছে, সেটা কি আমরা আগেই বলছিলাম, যদি নেগেটিভ বলা হয়, ডো নট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, ফরওয়ার্ড ব্যবহার করতে পারবো। অর্থাৎ হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করলো টু টক মাছ, বেশি কথা বলতে। অর্থাৎ এখানেই নেগেটিভ আমরা বুঝিয়ে দিচ্ছি, যার কারণে এখানে আর নট দেওয়া লাগবে না, ঠিক আছে। যদি ফরবেড ব্যবহার করি ডো নটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ফরবেড ব্যবহার করব আর টু ব্যবহার করবো, নট টু ব্যবহার করবো না। অনেক সময় কারেকশনের উদাহরণের প্রশ্ন আসে, হি ফরবেড মি দিয়ে দিল, আবার নট টু দিয়ে দিল, তাহলে এখানে তো অবশ্যই ভুল আছে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। বাক্যে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, অবশ্যই সেখানে অনুরোধ বোঝানো হয়, ওই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড এই শব্দটা ব্যবহার করবো। হি সেড টু মি, অর্থাৎ হি রিকোয়েস্টেড মি প্লিজ, তখন অ্যান্সার করার সময় আমাদের আর প্লিজ লাগবে না, ভার্ব দিয়ে শুরু আছে, এই জন্য টু দিয়ে যুক্ত করে দেবো, টু হেল্প হার। এই যে হার, এটা কিন্তু থার্ড পার্সন, যার কারণে এটা এই বা এই এর কারোর সাথে চেঞ্জ হবে না, হারই বসবে। লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাই না। আর লেট থাকলেই আমরা ইনভার্টেড কমার ক্ষেত্রে, এই কমার ক্ষেত্রে দ্যাট ব্যবহার করছি। হি সেড টু আস লেটস গো অন এ পিকনিক, এটা আমরা পরিবর্তন করবো এভাবে, দেখো হি প্রপোজড টু আস, যদি এরকম থাকতো হি সেড, আমরা করতাম হি প্রপোজ দ্যাট। যেহেতু হি সেড টু আছে, হি প্রপোজ টু আস করবো, অর্থাৎ সেড টু থাকলে প্রপোজ টু হবে, এটা তোমরা খেয়াল রাখ। দ্যাট দেওয়ার পরে এখানে দেখো লেটস রয়েছে, আর লেটস কিন্তু লেট আসের সংক্ষিপ্ত রূপ, ঠিক না। যেহেতু লেট আসের সংক্ষিপ্ত রূপ, আস কিন্তু ফার্স্ট পার্সন, তাই না। ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কার সাথে, অবশ্যই সাবজেক্টের সাথে। আর এটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে, কিন্তু আস এটা কি সিঙ্গুলারে রয়েছে, এটা সিঙ্গুলারে নেই, এটা প্লুরালে আছে, যার কারণে আমরা এই হিকে প্লুরাল করবো কি, দে বানিয়ে। আর তোমরা যদি এখানে উই ব্যবহার করো, আজ থেকে উই ব্যবহার করো সাবজেক্ট বানিয়ে, আসের সাবজেক্ট উই, ওটা করো, তাও তোমার অ্যান্সার সঠিক হবে। অর্থাৎ তোমরা এখানে দে বা উই ব্যবহার করতে পারবে। একটু আগে টেকনিক শেখাইছিলাম কি, লেটস এখানে এস থাকবে, আসেও এস থাকবে, সেই ক্ষেত্রে তুমি শুড ব্যবহার করবে, তাই না। আর গো অন এ পিকনিক, এটা চেঞ্জ হবে না, ওটা ওইখানেই বসে যাবে। হি সেড টু মি লেট মি সি ফার্স্ট, সে আমাকে বললো আমাকে প্রথমে দেখতে দাও, এটা কি আমরা অনুরোধ ভাবতে পারি, যার কারণে রিকোয়েস্টেড ব্যবহার করবো। হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড টু মি, এরকম কিন্তু কখনো সম্ভব না। শুধুমাত্র প্রপোজড টু হয় আর সেইড টু হয়, বাদ বাকি কারোর সাথে টু হয় না, অর্ডার টু হয় না, অ্যাডভাইস টু হয় না, শুধুমাত্র সেইড টু আর প্রপোজড টু। আবার কখন হবে, যদি এরপরে অবজেক্ট থাকে। অবজেক্ট কেমন, যেমন দেখো প্রপোজ টু আছে, যে আস্তে অবজেক্ট,
ইজ অ্যাজ অবজেক্ট, যার কারণে এখানে সেড টু বা প্রপোজড হতে পারবে, ঠিক আছে। বাকি কোনো ক্ষেত্রে টু হবে না। হি সেড টু মি লেট মি সি ফার্স্ট, আমাকে আগে দেখতে দাও, এটাকে আমরা অনুরোধ ধরে নিচ্ছি, যার কারণে আমরা অ্যান্সার করবো কি হি রিকোয়েস্টেড মি। লেট থাকলেই কি দ্যাট, ঠিক না। পরবর্তীতে আমরা আগে থেকেই জানি যে ন্যারেশন করতে গেলে প্রত্যেক সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে, আর এই কারণে আমরা কি করব, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর মি এটা কিন্তু অবজেক্ট। কি করবো আমরা, মি যেহেতু ফার্স্ট পারসন চেঞ্জ করবো হি এর সাথে, হবে কি হিম। আমরা যদি এখানে দ্যাটের পরে হিম বসাই তাহলে কি হবে, এটা কি আদৌ অ্যাসার্টিভ হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, অবজেক্ট দিয়ে নাকি সাবজেক্ট দিয়ে? হ্যাঁ, আমরা যৌক্তিকভাবে দেখতে পাচ্ছি যে এখানে মি রয়েছে, হি এর সাথে চেঞ্জ করলে কি হবে, হিম হবে, যার কারণে আমরা ভাবছি এখানে হিম হবে। হ্যাঁ, এই যুক্তি ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, যার কারণে আমাদেরকে হিমের পরিবর্তে হি নিতে হবে। শুধুমাত্র লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, বাদ বাকি অন্য জায়গাতে এই নিয়মটি প্রযোজ্য নয়, এটা তোমরা খেয়াল রাখবে। আর আমাদের টেকনিক ছিল লেটস বা লেটাস, ওখানে এস থাকলে শুড, যেহেতু এখানে লেটস বা লেটাস নেই, তবে আমরা কি করবো, মাইট। পরবর্তীতে সি, পরে এখানে সি ফার্স্ট এসে সি ফার্স্টই আমাদেরকে ইউজ করতে হবে। এবার আমরা আসবো অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স যেহেতু প্রার্থনা বোঝানো হয়, এক্ষেত্রে আমরা উইশ বা প্রে ব্যবহার করি। স্রষ্টার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রে আমরা প্রে ব্যবহার করবো, আর অন্য ক্ষেত্রে উইশ ব্যবহার করবো। তবে তোমরা অবশ্যই 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 একটা জিনিস খেয়াল রাখবে যে সেইড টু থাকলে প্রেইড ফর হবে, উইশড ফর হবে, ঠিক আছে। আর শুধু সেইড থাকলে উইশড বা প্রেইড হবে, এটাই খেয়াল রাখার বিষয়। ইম্পারেটিভে তোমরা মাইটের ব্যবহার শিখলে একই রকমভাবে অপটেটিভ সেন্টেন্সেও মাইট ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। সুতরাং এটা অবশ্যই অনেক সহজ হবে তোমাদের বোঝার জন্য। দেখো আমরা এগুলো সলভ করা শুরু করে দিচ্ছি। হি সেড মে আল্লাহ সেভ হিম। এখন হি প্রেইড দ্যাট, যেহেতু আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে, এই কারণে আমরা ব্যবহার করবো হি প্রেইড দ্যাট। তারপরে আমরা সাবজেক্ট নেবো, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, আল্লাহ। এবার আমরা অবশ্যই মাইট ব্যবহার করতে হবে আমাদেরকে। যদি সেন্টেন্সে মাইট মে থাকে, মেয়ের পাস ফ্রম তো মাইট হয়, এছাড়া যদি লং ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদেরকে মাইট ব্যবহার করতেই হবে, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর আমরা মাইট ব্যবহার করব। অর্থাৎ আমরা সাবজেক্ট ব্যবহার করে ফেললাম, অক্সিলারি ভার্ব ব্যবহার করে ফেললাম, এবার বাদ থাকলো কি সেভ মেইন ভার্বটা আর হিম, এটা কিন্তু থার্ড পারসন, যার কারণে কোনোটার সাথে পরিবর্তিত হবে না, ওইটাই বসে যাবে। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। এখানে বলা হচ্ছে যে তুমি সুখী হও। এই দিক থেকে তোমরা একটা দুইটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু মে আল্লাহ, মে গড, মে ক্রিয়েটর এগুলো নেই, যার কারণে আমরা উইশ ব্যবহার করবো। আর এখানে কিন্তু সেড টু মি আছে। তবে আমরা যদি এরকম করতাম হি উইশড মি, এর অর্থ কি হতো, সে আমাকে চেয়েছিল, সে আমাকে প্রার্থনা করেছিল। আর যদি এরকম বলা হয় হি প্রেইড টু মি, সে আমার কাছে প্রার্থনা বা দোয়া করেছিল, তাহলে এগুলো শিরকপূর্ণ কথা, ঠিক না। যার কারণে অপটেটিভ সেন্টেন্সে যখন অ্যান্সার করবো সেড থাকলে প্রেইড ফর বা উইশড ফর ব্যবহার করবো আমরা, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা এরকম হবে হি উইশড ফর মি দ্যাট। আমরা আবার সাবজেক্ট চেঞ্জ করবো, ইউ চেঞ্জ করবো কার সাথে, মি এর সাথে, ইউ সাবজেক্ট আসতে বলে মি এর সাবজেক্ট আই মাইট, এবার পরবর্তীতে ভার্ব আর বাকি অংশটা বসিয়ে দিলাম আমরা, আই মাইট বি হ্যাপি। এই তো সেন্স হয়ে গেল, খুবই ইজি, তাই না। পরবর্তীতে হি সেড লং লিভ আওয়ার কান্ট্রি। এক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করবো কিভাবে, এটা চেঞ্জ করবো, দেখো এখানে লং দিয়েও অপারেটিভ সেন্টেন্স শুরু হয়, আর এই সেন্টেন্সের ভার্ব কিন্তু লিভ, আর এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আওয়ার কান্ট্রি। ওকে, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে হি প্রেইড বা উইশড দ্যাট দেওয়ার পরে আমরা কি করবো, সাবজেক্ট নেব, সাবজেক্টে কি ছিল আওয়ার কান্ট্রি। পরবর্তীতে সাবজেক্ট দেওয়ার পর আমাদেরকে মাইট ব্যবহার করতে হবে, মাইটের পরে বসতে হবে কি ভার্ব, তাহলে মাইট লিভ। এবার পরবর্তীতে আমরা লংটা শেষে ব্যবহার করব, লং লিভ না করে লিভ লং করবো, ঠিক আছে। আশা করি তোমরা অপটেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। অবশেষে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রবেশ করব। এক্সক্লামেটরি আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, আর বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওন্ডার হবে। অ্যালাস শব্দের অর্থ হাই হাই, এটা দিয়ে কিন্তু দুঃখ বোঝায়, তাই না। যদি কোথাও দেখা অ্যালাস রয়েছে সেখানে আমরা সরো ব্যবহার করবো, ঠিক না। আর একটা কথা আবারও বলে রাখছি যে শুধুমাত্র ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার স্থলে দ্যাট ব্যবহার করা হয় না, বাকি সব জায়গাতেই দ্যাট ব্যবহার করা হয়। ইম্পারেটিভে শুধু ভার্ব দিয়ে শুরু করলে ওখানে টু ব্যবহার করা হয়।
যার কারণে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করব। এই নিয়মটা তখন কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? এখন এই নিয়মটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যেহেতু আমাদের সামনে উদাহরণ রয়েছে। তো একটা জিনিস তোমরা খেয়াল করবে যে আমাদের কিন্তু অ্যাসার্টিভ করার সময় ভেরি অথবা গ্রেড নিয়ে আসতে হবে। এরকম বেশ কিছু শব্দ রয়েছে যার আগে আমরা ভেরি ব্যবহার না করে গ্রেড ব্যবহার করি, যেমন গ্রেটফুল, গ্রেট পিটি। এখানে ভেরি ফুল, ভেরি পিটি আমরা ব্যবহার করি না। প্রথমে আমরা হাউ এর নিয়মটা শিখবো। হি সেড হাউ ইজি নারেশন ইজ। সে বলল যে নারেশন কত সহজ। এটা যেহেতু আনন্দ প্রকাশ পাচ্ছে যার কারণে আমরা লিখবো কি, হি এক্সক্লেইমড উইথ জয়। দ্যাট ব্যবহার করবো ইনভার্টেড কমার্স। তাহলে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট যদি খুঁজে না পাও, তোমরা দেখতে পারছো ইজ, এটা তো ভার্ব, নিশ্চয়ই ভার্বের আগে সাবজেক্ট থাকবে, এই জন্য ন্যারেশনটা সাবজেক্ট, ভার্ব ইজ। আর ন্যারেশন করতে গেলে আমরা টেন্সটা চেঞ্জ করবোই। টেন্স চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, ইজের পাস ফ্রম ওয়াজ। এবার অ্যাসার্টিভ করতে গেলে আমরা একটু আগে আলোচনা করছিলাম ভেরি বা গ্রেট ইউজ করতে হবে, যার কারণে আমরা ইজি শব্দের আগে ভেরি ব্যবহার করব। অর্থাৎ হাউ যদি থাকে আমাদেরকে অ্যাসার্টিভ করার সময় আর্টিকেল এ আসবে না, কিন্তু হোয়াট থাকলে সেখানে আমাদের আর্টিকেল এ ব্যবহার করতে হবে। সেই হোয়াটের ব্যবহার রয়েছে, এটা দেখো। হি সেড হোয়াট আ ফুল আই অ্যাম। অর্থাৎ সে বলল আমি কত বোকা। এই সেন্টেন্সের দিক থেকে যেহেতু দুঃখ প্রকাশ করছে, তাহলে হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট। আমরা সাবজেক্ট খুঁজে বের করবো, সাবজেক্ট কোনটা। যদি সেন্টেন্স না পারো, ভার্ব এখানে অ্যাম, তাহলে তার আগেটাই সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট, তাই না? আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে, অবশ্যই হি প্রথমে যে আছে তার সাথে। তাহলে আই যেহেতু সাবজেক্ট, হি এর সাবজেক্ট কি, অবশ্যই হি। অ্যাম এর পাস ফ্রম ওয়াজ। পরবর্তীতে হোয়াট থাকলেই, অর্থাৎ এখানে হোয়াট থাকলে আর্টিকেল থাকবে, আর তোমরা অ্যাসার্টিভ অ্যান্সার করবে আর্টিকেল নিঃসন্দেহে এ বসিয়ে দেবে, ঠিক আছে? যেহেতু ফুলের আগে গ্রেট বসে, জন্য গ্রেটফুল। অর্থাৎ হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। হি সেড হোয়াট এ পিটি। সে বলল কি একটা দুঃখ। অর্থাৎ এখানে দুঃখ প্রকাশ করছে। তাহলে হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবো, এখানে হোয়াট এ পিটি, এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই, এই সেন্টেন্সে কোনো সাবজেক্টও দেওয়া নেই। যদি না থাকে তবে আমাদের কি করতে হয়, একটা সেন্টেন্স বানিয়ে নিতে হয়। যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে না, যেহেতু মানুষ বোঝাচ্ছে না এখানে, যার কারণে আমরা একে ইট ধরে নেব। অর্থাৎ ইট সাবজেক্ট হিসেবে আসবে, আর আমাদেরকে প্রেজেন্ট টেন্স ধরে নিয়ে আমরা ওই প্রেজেন্ট টেন্সের পাস ফর্ম করবো ওয়াজ, ইট ওয়াজ। আবার আর্টিকেল এখানে ছিল কি, এ, আর্টিকেল এ। আর পিটির আগে কি বসে, গ্রেট। অর্থাৎ হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। যদি সেই এর জায়গায় সেই, হ্যাজ সেড, উইল সে, এরকম প্রেজেন্ট বা ফিউচার থাকে বা চিরন্তন সত্য, গাণিতিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এই ক্ষেত্রে যে অ্যান্সারটা করবো ইনডিরেক্টে, সেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এগুলো আমরা অবশ্যই খেয়াল, যেমন হি সেড, হ্যাজ সেড বা উইল সে, এরকম যদি থাকে আমরা হি চেঞ্জ করব, আই চেঞ্জ করব হি এর সাথে, তাহলে কি হবে, হি হবে। তারপর এখানে যে হি এর সাথে অ্যাম বসে না, এইস বসে, কিন্তু আমরা কিন্তু পাস্ট টেন্স করি, ওয়াজ করি, এরকম ভাবে চেঞ্জ করতে হবে আর কি। এরপর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা বেশ কিছু নিয়ম দেখব। যাদের প্যাসেজ ন্যারেশন পরীক্ষায় নেই তাদের এইটুকুই ভিডিও যথেষ্ট। আর যাদের প্যাসেজ ন্যারেশনে দক্ষ হতে চাও, তোমরা ভিডিওটি স্কিপ করো না, তো প্যাসেজ ন্যারেশন অবশ্যই দক্ষ হয়ে উঠবে। যদি ইয়েস থাকে তবে আমাদের কি করতে হয়, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ করতে হয়। নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ করতে হয়। স্যার থাকলে রেসপেক্টফুল ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা নিয়ম দেখি, ঠিক আছে? হি সেড টু মি ইয়েস আই শ্যাল গো। আমরা যদি এটা পরিবর্তন করি, দেখো সে বললো ইয়েস আই শ্যাল গো, আমরা প্রথমত কি করব, প্রথমে আমরা এরকম ভাবে অ্যান্সার করবো, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে? তারপরে যে সেন্টেন্সটা থাকবে না, এই সেন্টেন্সটা আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো। অ্যান্ড দিলাম, অ্যান্ড, তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য অ্যান্ড সেড। যদি ইন্টারগেটিভ হতো অ্যান্ড আস্কড করতাম। ইম্পারেটিভ অর্থ অনুযায়ী রিকোয়েস্টেড, অর্ডার, প্রপোজড ইত্যাদি নিয়ে আসতাম, ঠিক না? অ্যান্ড সেইড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট, আইটা চেঞ্জ করবো হি এর সাথে, এই জন্য কি হবে, হি। শ্যালের পরিবর্তে উড ব্যবহার করবো, আর গোই থাকবে। একই রকম থাকবে, শুধুমাত্র নো এর জায়গায় রিপ্লাই ইন দ্য নেগেটিভ হবে। তাহলে হি রিপ্লাই ইন নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট। এবার পার্সন চেঞ্জ, আই চেঞ্জ করবো সাবজেক্টের সাথে, হি ডু নট রয়েছে, যার কারণে আমরা ব্যবহার করবো ডিড নট ওয়ান্ট ইট। I said to him, "Sir, what do you want?" আমি তাকে বললাম, স্যার আপনি কি চান? অর্থাৎ তাকে সম্মানের সাথে বলছি, এই জন্য আমরা কি ব্যবহার করবো, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করবো। আই রেসপেক্টফুলি, এটা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ব্যবহার করবো
আই রেসপেক্টফুলি আস্কড হিম, ঠিক আছে, আই রেসপেক্টফুলি আস্কড হিম, WH আছে বলে WH, তারপরে পার্সন চেঞ্জ করবো আমরা, ইউ চেঞ্জ করবো হিমের সাথে, কারণ সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, আর ইউ যেহেতু সাবজেক্ট হিসেবে রয়েছে তাহলে হিমের সাবজেক্ট কি হি, আর যেহেতু ভাবে প্রেজেন্ট ফর্ম রয়েছে এই জন্য আমরা ব্যবহার করবো কি ওয়ান্টেড। হি said to her sister, he said to her sister, I'm ready to help you. এখন সেটাকে বলল বোন আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত, তাহলে সেটাকে বলল তাকে বোন বলে সম্বোধন করে, এই জন্য অ্যাড্রেসিং, ঠিক আছে, হি টোল্ড হার অ্যাড্রেসিং, সম্বোধন করে অ্যাজ সিস্টার, বোন হিসেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দ্যাট, আগের মতো নিয়ম, এখন আমরা সাবজেক্ট চেঞ্জ করবো হি, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল অ্যাম, আমরা ব্যবহার করবো ওয়াজ, তারপর রেডি টু হেল্প, ইউটা চেঞ্জ করবো না, ইউটা চেঞ্জ করবো কার সাথে, অবজেক্টের সাথে, ইউ অবজেক্ট আছে আর অবজেক্ট আছে, যার কারণে আমরা ওখানে হারই রাখবো। এবার আমরা দেখো কংগ্রাচুলেশন বা থ্যাংক ইউ এর নিয়ম ব্যবহার করবো, থ্যাংক ইউ বা কংগ্রাচুলেশন এর নিয়মটা শিখবো। হি সেড টু মি থ্যাংক ইউ, এখন কে কাকে ধন্যবাদ দিল, সে আমাকে ধন্যবাদ দিল, তাই না, তাহলে সাবজেক্ট কি ছিল হি, অবজেক্ট কি ছিল মি, অর্থাৎ আমরা সেই টুর জায়গাতে কি করবো ওই থ্যাংকের পাস্ট ফর্ম বসিয়ে দেবো, হি থ্যাঙ্কড মি। কংগ্রাচুলেশনের ক্ষেত্রেও তাই, তাই না, দেখো কি করবো, হি সাবজেক্ট তাই না, হি, আমরা কংগ্রাচুলেশনটাকে না ভার্বে পরিণত করবো, কংগ্রাচুলেশনের ভার্ব হলো কংগ্রাচুলেট, ওর পাস্ট ফর্ম কংগ্রাচুলেটেড, হি সেড টু রাজন কংগ্রাচুলেশনস। এই ক্ষেত্রে আমরা কি করবো, দেখো এই যে সেড টু আছে না, এখানে আমরা কংগ্রাচুলেটেড করবো, কংগ্রাচুলেশন সেটা নাউনে আছে, আমরা ভার্বে পরিণত করবো পাস্ট ফর্মে, অর্থাৎ হি কংগ্রাচুলেটেড, আর যখন প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করবো তখন এখানে এর প্রোনাউন ব্যবহার করবো হিম, আর ব্র্যাকেট আমরা ওই নামের প্রথম অক্ষরটাও দিয়ে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা না, এতটুকু নিয়মে তোমরা অবশ্যই ন্যারেশনে বস হয়ে যাবে, তোমাদের আর কখনো ন্যারেশনে কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে যে কোনো ধরনের ন্যারেশনের প্রশ্ন, MCQ, জব রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড যে কোনো ক্লাসের ন্যারেশন অবশ্যই তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। আর ভিডিওটি দেখা শেষে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন দরকার অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই তোমার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো এত লম্বা ভিডিও দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।